আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটি প্রথমত হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ মানে সারা দেশ এবং বিশেষ করে ঢাকায় ভয়ঙ্করভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এবং গতকালকে হঠাৎ করে মানে গভীর রাতে আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা উনি একটি প্রেস ব্রিফিংও করেছেন এবং সেখানে উনি বলেছেন যে আজকের থেকে উনি কঠোর অবস্থানে যাচ্ছেন। এই বিষয়ে আসলে আপনার মতামত আমরা একটু জানতে চাচ্ছি। দেখেন, এখানে প্রথমত কথা হলো কি, আপনারও তো অনেক দিনের সাংবাদিকতার অভিজ্ঞতা হয়ে গেছে, আমারও তো হয়েছে। আমি আমার জীবনে কখনো শুনি নাই যে রাত 3টার সময় কোনো মন্ত্রী পর্যায়ের ব্যক্তি এভাবে প্রেস কনফারেন্স আহ্বান করে। আমি শুনি নাই, দেখিও নাই, এই প্রথম দেখলাম। এখন উনি কেন প্রেস কনফারেন্সটা ডেকেছেন, ডেকে উনি সেখানে কী কী কথা বলেছেন? বটম লাইন যেটা, যে আজকে সোমবার থেকে আর এগুলো আপনারা দেখবেন না, এই কথাগুলো অর্থ বহন করে? অর্থ বহন করে না এই কারণে, যদি আজকে সোমবার থেকে উনি আসলেই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে পারেন, হাইপোথেটিক্যালি, যেটা নাকি ইম্পসিবল, যেটা উনি পারবেন না, ধরে নিলাম উনি কোনো মানে জাদু বলে আজকে করলেন, আজকের থেকে আর কোনো ক্রাইসিস নাই, কোনো ছিনতাই নাই, কোনো রকম কোনো কিছু হবে না, ধরলাম। তখন আমার প্রশ্ন হবে, তাহলে গতকালকে হতে দিলেন কেন? আপনি কি সোমবার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন? আগের দিন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন না? আগের দিনগুলো তো হলো কেন? এই প্রশ্ন উনি কি জবাব দেবেন? তাহলে কি আগের দিনগুলি বেতন দিবেন না কেন রে ভাই? এইগুলো জানেন ছেলে মানুষের মতো, ওই যে পরীক্ষায় খারাপ করে বাবা মা বেত নিয়ে আসে, তখন ছেলে বলে না 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 আমাকে বাইরে আগামী পরীক্ষা থেকে আমি খুব ভালো করবো, আজকের থেকে আমি ঠিক হয়ে যাব। এগুলো ওরকম, আজকের থেকে আমি ঠিক হয়ে যাব। এগুলো খুবই হাস্যকর এবং খুবই মানে অযৌক্তিক এবং মানে অযোগ্যদের অজুহাত। বেসিক্যালি উনি ওনার যোগ্যতার এখনো প্রমাণ দিতে পারেন নাই। এত মাস হয়ে গেল, যে আশা নিয়ে ওনার উপর মানুষ ভরসা করে সেটা হয় নাই। এখন আরেকটা প্রশ্ন আপনি এখানে আছে, কিন্তু উনি বললেন কি কি কথা, সেই কথাগুলিও তো কিন্তু কোনো অর্থ বহন করে না। যে আওয়ামী লীগের লোকজন পড়াইতেছে এগুলো, আওয়ামী লীগের লোকজনকে ধরার জন্য তো আপনি ডেভিল হান্টি করেছেন। ডেভিল হান্টে যত লোককে ধরছেন সবই তো আওয়ামী লীগের, তো এখন ওরা কি জেলখানাতে করাইতেছে এই কাজগুলো? এই ডেভিল হান্ট শুরু করার আগে তো এই ঝামেলাগুলো এত দেখি নাই। আপনারা নতুন কি করতে পারতেছেন যা নাকি নতুন মানুষ আশাবাদী হবে? আপনারা তো এখনো ওই ক্রস ফায়ার করতেছেন, বন্দুক যুদ্ধ হচ্ছে না, পুরা যাচ্ছে তো একই। তাহলে পার্থক্যটা কিরে ভাই? আমরা নতুন কি পাইলাম? আবার ওই একই অজুহাত দিচ্ছেন। আগে যেরকম স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলতেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ভাবে কথা বলতেছেন। আমার যেটা মনে হয় পার্সোনালি, আমি যতটুকু শুনেছি এই ভদ্রলোক ডিসঅনেস্ট না, আমি যতটুকু শুনেছি আর কি। তাহলে এগুলো হচ্ছে কেন? তাহলে কি ওনার মন্ত্রণালয় ওনার কথা শুনতেছে না? ওনার সঙ্গে যারা কাজ করছে তারা ওনাকে সহযোগিতা করতেছে না? ওনাকে হেল্প করার জন্য একজন সাবেক আইজিপি আইনে নিয়োগ করা হয়েছে। ওনার কাজে সাহায্য করার জন্য তো সাবেক একজন আইজিপি আনা হয়েছে এখানে, হয়েছে না? তাহলে সেই লোক তাকে কি হেল্প করতেছে? উনি নয় পুলিশে উনি ছিলেন না, ওই ভদ্রলোক তো আইজিপি ছিলেন, তো উনি কি হেল্প করতেছেন? উনি কেন থাকেন না এই সমস্ত? ওনাকে তো কোথাও দেখা যায় না। ওনার কাজটা কি? নাকি উনি মূল দায়িত্বে যেতে চান? এই সমস্ত কথা আমি বললাম এই কারণে, দেখেন বাজারে অনেক কথা ভেসে বেড়ায়, কোনটা সত্য কোনটা মিথ্যা হয়তো আমরা পাত্তাও দিতাম না, গুরুত্বও দিতাম না, যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকতো। যখন ভালো না থাকে তখন তো এরকম হবেই, তার মানুষ নানা ধরনের কথা বলে। কেউ কেউ বলে এখানে আবার সরকারের মধ্যে কারা আছে, বিএনপি লাইন নাকি জামাতের লাইন, বিএনপি লাইনকে ব্যর্থ দেখাতে হবে, জামাতের লাইনকে আবার নিয়ে আসার জন্য। এই সমস্ত হতে পারে। এখন কোনটা আসলে হয়েছে সেটা আমি জানি না, আমার জানার কোনো আগ্রহ নাই। তাহলে আমি জানতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন এত খারাপ হবে, এবং এত খারাপ তো হচ্ছে। কালকেও তো রাত্রেবেলা আমরা একটা না দুইটা ভিডিও দেখলাম, কীভাবে ছিনতাই করা হলো, গুলি করা হলো, কোপ দেওয়া হলো, তারপরে সব নিয়ে যাওয়া হলো। এটা তো আমরা ভিডিও দেখলাম কালকে রাত্রে। তো এই দৃশ্যগুলো তো আমরা দেখতে চাই না। এইগুলি দেখার জন্য তো এত বড় আন্দোলন হয় না এই দেশে। এই আন্দোলনের মাধ্যমে যে সরকারটা আসছে, তারা যদি বলতো যে আমরা এগুলি দেখাবো, তাহলে এদেরকে কেউ আনতো না তো। তাহলে এখন এটাকে আপনি কীভাবে এটাকে করবেন, জাস্টিফাই করবেন? আমি জানি না যে আপনি আজকে আপনি আমাকে দেখাইলেন যে আসিফ নজরুল সাহেব কী বলছেন, যে একটা মানে ওই সরকারের ব্যর্থতার রেশ এখনও টানতে হচ্ছে, একটা বিধ্বস্ত দেশ এটাকে ঠিক করতে হচ্ছে। স্বাধীনতা যুদ্ধের পরে অনেক এটা হয়েছিল। তো যদি স্বাধীনতা যুদ্ধ হয়ে থাকে পরে উনি যখন ওই উদাহরণটা দেন, তার মানে কি? তার মানে উনি ওনার বর্তমান অবস্থাকে জাস্টিফাই করার জন্য ওই উদাহরণটাকে নিয়ে আসছেন। তো
তাহলে এই কাজটা, তাহলে ওটা এটা যদি আপনি জাস্টিফাই করার মাধ্যমে যদি বলেন যে আমার কোনো দোষ নাই, তাহলে তো তখনও কোনো দোষ ছিল না, ওটা তো আরো বিধ্বস্ত ছিল, তাই না ব্যাপারটা? তো তাহলে এইগুলি মানে আসলে বলার কিছু নাই, ওনাদেরও বলার কিছু নাই, ওনাদেরও এখন আত্মমুখ রক্ষার জন্য বারবার ওই 71-72 যেতে হচ্ছে। কিন্তু উনি যেটা বলেছেন যে ওনাদের আন্তরিকতার কোনো অভাব নেই, এটা ওনারা দাবি আপনি করছেন। আমাকে এ পর্যন্ত সারা দুনিয়ার ইতিহাস ঘাইটা একজন মন্ত্রীকে দেখাতে পারবেন যে বলছে এই কাজে আমার আন্তরিকতার অভাব ছিল? দেখাতে পারবেন? সে বলবে যে এই যে আমার ব্যর্থতা, এটা আমার আন্তরিকতার অভাবের কারণে হয়েছে। কেউ বলে যে সবচেয়ে ব্যর্থ হয়, সেও বলে আমি আপ্রাণ চেষ্টা করতেছি। কাজে এটা এটা তো লেম এক্সকিউজ একটা। না, পুলিশের প্রসঙ্গটাও তো এনেছেন উনি, এবং আমরা তো জানি যে পুলিশ একটা ভঙ্গুর অবস্থায় ছিল, তাদেরকে সুসংগঠিত করার একটা চেষ্টা হচ্ছে। তো সেটার কারণেও কি হতে পারে যে পুলিশ নিজেই হয়তো এখনো সেই আত্মবিশ্বাসটা ফিরে পায় নাই যে এই ধরনের পরিস্থিতিকে সামাল দেওয়ার? এক নম্বর কথা হলো পুলিশ আত্মবিশ্বাস ফেরত পায় না, এই কথাটা সত্য। কিন্তু তারপরে আমার এরপরের যে ইমিডিয়েট যে ফলোইং কোশ্চেন, সেটা হলো পুলিশ আত্মবিশ্বাস ফিরে পায় নাই কেন? এই সরকার পুলিশের আত্মবিশ্বাস ফেরানোর জন্য কি কি চেষ্টা করেছেন বলেন? কি কি চেষ্টা আপনি করেছেন? আপনি কোনো চেষ্টা করেছেন? চেষ্টা তো করেন নাই। একমাত্র প্রথম যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন সাখাওয়াত সাহেব, উনি কিছু চেষ্টা শুরু করেছিলেন, কিন্তু ওইটা পরে হালে পানি পায় না, হয়তো নতুন একজনকে আনছেন। তারপর থেকে আপনারা পুলিশের আত্মবিশ্বাস ফেরানোর জন্য কি কি চেষ্টা করছেন? অথচ ফেরানো যেত। আপনি প্রথমেই করছেন কি, আন্দোলনে যত পুলিশ মারা গেছে ওটা নিয়ে কোনো মামলা হবে না, ওটা আপনি ইন্ডেমনিটি দিয়ে দিচ্ছেন। দিচ্ছেন তো ইন্ডেমনিটি, ওটা দেওয়ার ফলে লাভ কি হয়েছে? পুলিশের আত্মবিশ্বাস কি ধাই করে অনেক বেড়ে গেছে নাকি না আমে গেছে? এই জিনিসটা আপনি ভাবেন। আপনি তো পুলিশকে মানুষ মনে করতেছেন না। পুলিশ যে মারা গেছে, যে পুলিশটা মারা গেছে, তাকে যে অপরাধে মারছেন, যে গুলি করছে সেই মারা গেছে, নাকি পাশে যে দাঁড়াইছিল সেও মারা গেছে? এটা বলেন আপনি। তো তার মৃত্যু হলো, তার ফ্যামিলির প্রতি আপনার কোনো সমবেদনা থাকবে না? তার ফ্যামিলি এখন কি হবে? তার ফ্যামিলিতে বলবে, তার ছেলেতে বলবে আমার বাবা চাকরি করতে যেয়ে মারা গেছে, তার কোনো বিচার হবে না। এটা তো আপনি বলে দিয়েছেন। তো এটা বলার পর পুলিশের মনোবল আপনি আশা করতেছেন যে মনোবল সাই করে বেরিয়ে যাবো, পারবে? আর পুলিশকে ছাড়া আপনি কি করবেন? কিছু করতে পারবেন? সামনে ইলেকশন আছে, করতে পারবেন কিছু? আর একটা পুলিশটা আপনি বাদ দিচ্ছেন। সবই তো স্বৈরাচারী পুলিশ। 15 বছরে তো রিক্রুটমেন্ট তো মোটামুটি যা এখন যা আছে পুলিশ, তার 90% তো গত 15 বছরে রিক্রুট হয়েছে। সব বাদ দিয়ে দেবেন আপনি? সব পারবেন? 15 বছরে কত লোকের চাকরি সব বাদ দিয়ে দেবেন? আর আপনি কে বাদ দেবেন? আপনি কে? আপনি কে? তো এই সমস্ত বিষয় করে আপনি এদের কাছ থেকে আশা করবেন? শুনেন, অবশ্যই বাদ দেওয়া দরকার ছিল, আমি বলি না যে বাদ দিতে হবে না। অবশ্যই আমি তো সবসময় বলি যে স্বৈরাচারের প্রশাসন দিয়ে একটা বিপ্লবী সরকার চলতে পারে না। তো সেখানে আপনার উচিত ছিল কি, সব বাদ দেওয়া না। পিয়ন দারোয়ানকে বাদ দেওয়া দরকার নেই, আপনি মাথা কেটে ফেলান। যে লোকগুলো পলিটিক্যাল অ্যাপয়েন্টেড ছিল, বোঝাই যায় প্রত্যেকটা, আমি বলেছিলাম প্রত্যেকটা মন্ত্রণালয়ের সচিব হলো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট। আপনি সচিবগুলিকে বাদ দিতেন, তা তো পারেন নাই। আপনি আস্তে 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 বাদ দিচ্ছেন, তাদের কোনো কাজ হচ্ছে না। তো এইভাবে কোনো হবে না। আর পুলিশের উপর, পুলিশের এই জিনিসটা তো আমি মনে করি খুবই একটা ড্যামেজিং হয়ে গেছে। যে আপনারা যেটা বলছেন যে ইন্ডিমিটি দিয়েছেন যে পুলিশ যারা মারা গেছে তাদের কোনো বিচার হবে না, এটা বলে যে আপনার ড্যামেজ। আমি ওই দিন দেখলাম একজন লোক বলতেছে, একটা মিটিংয়ে দেখলাম, বিএনপির একটা মিটিংয়ে বলতে দেখলাম, বিএনপি একজন লোক বলতেছে যে এই যে আপনার সিরাজগঞ্জে যে থানা পুরাই দিল, সে বলতেছে যে আমরা পুরাই দিছি, তবে আমরা পুরাই দিছি বলে পুলিশের মেরুদণ্ড ভেঙে গেছিল, এবং তাহলে ওটা না পড়লে পুলিশের মেরুদণ্ড ভাঙতো না, উনি এটা বলতেছেন। তো এইটা তো বিরক্ত কথা। এখন পুলিশকে মারা যদি বিরক্ত কথা হয় এবং সেই বীরত্বকে যদি আপনি হাইলাইট করতে থাকেন, তাহলে আপনার সেই পুলিশ কীভাবে আপনার তারা মনোবল ফেরত পাবে? তারা তো আতঙ্কগ্রস্ত সবসময় থাকবে। আপনি করাপ্ট লোকগুলিকে ধরেন ভাই, অসুবিধা নাই, কিন্তু এইভাবে আপনি পুরো একটা মানে সেক্টরকে, একটা প্রতিষ্ঠানকে আপনি ধ্বংস করে দিয়েছেন। এই প্রতিষ্ঠান গড়তে পারবেন একদিনে? এটা গড়তে যতদিন লাগবে ততদিন সময় কি আপনার কেউ দিবে? মানে পুলিশের প্রসঙ্গ যেহেতু আসছে, আপনি নির্বাচনের কথাও বলেছেন যে এই নিরাপত্তা ব্যবস্থা দিয়ে বা এই পুলিশ নিয়ে তো নির্বাচনের দিকে আমাদের যেতে হবে। তো সেই নির্বাচনের দিকে তো আমরা যাব আশা রাখি, কিন্তু
এখন যেটা আলাপ আলোচনা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে করবে এবং তারপরে জাতীয় সরকার নির্বাচনে যাবে। আমরা আমাদের মানে আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি সেখানে দেখেছি যে জাতীয় নির্বাচন থেকে আসলে সবচেয়ে বেশি রক্তক্ষয়ী নির্বাচন হচ্ছে এই স্থানীয় সরকার নির্বাচন। সেখানেই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থানীয় পর্যায়ে অনেক খারাপ থাকে। সেইখানে সরকার এরকম একটা যেই ব্যবস্থা আমাদের এখন আছে বা যেই ব্যবস্থার মধ্যে আমরা আছি আইন শৃঙ্খলার, এই ব্যবস্থা নিয়ে কি আমরা স্থানীয় সরকার নির্বাচন করতে পারবো বা জাতীয় নির্বাচনের আগে আদৌ এই নির্বাচনটা প্রয়োজনীয় কিনা? আমি আমার ব্যক্তিগত মত হলো যে আমি স্থানীয় সরকার নির্বাচনটা আগে চাই। আচ্ছা, আমার ব্যক্তিগত মত, আমি এই মতটা একটু বলি। আবার বিএনপি চায় না। বিএনপি একটা দেখলাম কালকে বলতেছে যে স্থানীয় সরকার নির্বাচন যদি সরকার করতে চায় সেটা প্রতিহত করার জন্য সে প্রয়োজনে জীবন দিয়ে দেবে, সেই জীবনই দিয়ে দেবে। তাহলে এখন কি বলবেন আপনি? তারা তো বড় লিডার। বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া উচিত। কেন হওয়া উচিত সেটা আপনি একটু সময় নিয়ে ব্যাখ্যা করি। প্রথমত হলো গিয়া যে আমরা কিন্তু দেখেন 2014 সালে নির্বাচনটা একপক্ষীয় হলো কেন? একটা মাত্র কারণ যে পলিটিক্যাল পার্টিগুলি বলেছিল একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। সেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছিল না বলে এবং সেই আইনটাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছিল বলে নির্বাচনে বিরোধী দলকে অংশই নেয়নি। এই দাবিটা আসলে আমাদের দেশের প্রেক্ষিতে খুবই একটা ভ্যালিড দাবি। কারণ আমরা দেখেছি যারা সরকারে থাকেন ওনারা সবসময় নির্বাচনকে তার মতো করে প্রভাবিত করার চেষ্টা করেন এবং তার লোকদেরকে নির্বাচিত করার চেষ্টা করেন। সেক্ষেত্রে এর যে কোনো নির্বাচনের ক্ষেত্রেই হয়। এখন স্থানীয় সরকার নির্বাচন যদি একটা রাজনৈতিক সরকারের অধীনে হয় তাহলে সেই রাজনৈতিক সরকার তার লোকগুলিকে বিজয়ী করে নিয়ে আসবে। তাহলে সেখানে কিন্তু প্রকৃত নির্বাচনটা মানে জনগণের যে ভোটাধিকার তার কিন্তু প্রতিফলনটা ঘটবে না। যে কারণে আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচনও তত্ত্বাবধায়ক অথবা নির্দলীয় সরকারের অধীনে হওয়া উচিত, এটাই আমি মনে করি। তো সেক্ষেত্রে এখন হতে পারে, এখন অন্য কিছু না হোক, আপনি মনে করেন এখন স্থানীয় সরকার নির্বাচন তো আপনি একদিনে করতে পারবেন, আইন নাই, আপনি ভাগে ভাগে করেন, আপনি 2-3টা কিস্তিতে করেন, আপনি জুন মাস থেকে করেন অথবা জুলাই মাস থেকে করেন। এদের সুবিধাটা কি হবে? প্রথমে তারা মনে করেন সিটি কর্পোরেশনগুলি করলো, তারপরে পৌরসভাগুলি করলো, তারপরে ইলেকশনগুলি করলো। এটা খুব ইজিলি করা যায় এবং ইলেকশন কমিশন এর মধ্যে বলছে তারা প্রস্তুত, তারা চাইলে পারবে। যদি এটা করা হয় লাভটা কি হবে সেটা আমি বলি যে এই ইলেকশন কমিশন আসলে একটা ইলেকশন করতে পারে কিনা তার একটা টেস্ট কেস হয়ে যাবে। আবার ইলেকশনের কাজকর্ম পুলিশ কিভাবে ইলেকশনের কাজকর্ম করবে তারও একটা টেস্ট হয়ে যাবে, একটা মহড়ার মতো হবে। এবং এই সরকার কতটুকু নিরপেক্ষ থাকতে পারে তারও একটা মহড়া হবে। সমস্যাটা কি? আমি তো মনে করি হয়ে যাওয়া উচিত। এখন বিএনপি কেন না করে? আমার ধারণা বিএনপি না করে এই কারণে বিএনপি স্থানীয় সরকারে তার নিজের সব লোককে চায়। তারা মনে করছে তারা ইলেকশনে জিতবে এবং জিতলে পরে তারা এটা নিজেদের মতো করে সাজাই নেবে। এটা আমার ধারণা, আমার ধারণা ভুল হতে পারে, বাট আমি এভাবে চিন্তা করি। আমি মনে করি বরং যেটা আইনের মধ্যে আনা উচিত যে স্থানীয় সরকার জাতীয় সরকার নির্বাচন সবই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এবং সেটা আগে স্থানীয় সরকার হবে, তার 2-3 সপ্তাহ হয়তো 1 মাস পরে মানে জাতীয় সরকার ইলেকশন হবে, জাতীয় নির্বাচন হবে। কিন্তু এখানে কি একটা আশঙ্কা থাকে না, মানে স্থানীয় সরকার নির্বাচন যারা করেন প্রার্থীরা তারা তো কোনো না কোনো পার্টির সাথে অ্যাফিলিয়েটেড অধিকাংশই। এতদিন তো সরাসরি রাজনৈতিক প্রতীক নিয়েই তারা করেছে, দলগুলোর প্রতীক নিয়ে করেছে। এখন যদি আবার আগের প্রক্রিয়ায় আমরা ফিরে যাই তাহলে সবাই তো কোনো না কোনো পার্টির সাথে অ্যাফিলিয়েটেড। তো তারা যখন নির্বাচিত হবে তাহলে জাতীয় ইলেকশনের সময় কি এই নির্বাচিত প্রতিনিধিরা তার এলাকায় প্রভাব খাটানোর চেষ্টা করতে পারে না? কেন পারবে না? ফেলুক, সমস্যাটা কি হয়েছে? যে লোকটা উপজেলার চেয়ারম্যান হবে সে কি ভোটার না? সে তো ভোটার। এবং সে উপজেলার চেয়ারম্যান পাশ করে গেলেই সে কি খুব পাওয়ারফুল হয়ে গেল? সে কি সবার ভোট সে নিয়ে নিতে পারবে? তত পারবে না। সে তার এলাকার লোকজনকে রিকোয়েস্ট করতে পারবে এটা আমার দল, আমি এই দল করে তোমরা ওকে ভোট দাও। এটা তো সে আগে ইলেকশন না হলেও করতে পারতো। বরঞ্চ ইলেক্টেড হয়ে গেলে পরে সে আরো সতর্ক হয়ে যাবে যে আমার কাজ করবে না, আবার বেশি পলিটিক্যাল হয়ে যায়, তাহলে লোকে আমাকে অপছন্দ করা শুরু করবে। এটা বলে আমার ভালো হবে, এটা তো আমি কোনো সমস্যা দেখি না। যদি নির্বাচন কমিশন স্ট্রং থাকে, যদি সরকার স্ট্রং থাকে এবং যদি তারা বলে যে তোমরা এই কাজগুলো তোমরা করতে পারবা না, করলে পরে তাদের চলে যাবে চাকরি, এই ধরনের যদি করা হয় তাহলে এটা ভালো হবে, আরো গোছানো ইলেকশন হবে। এটাই স্থানীয় সরকার নির্বাচন আগে না করা আমার দিক থেকে আমি কোনো যুক্তি দেখি না। তাহলে যে আইন শৃঙ্খলাটা কিভাবে? আচ্ছা, আইন শৃঙ্খলা বলতে চাচ্ছেন যে যদি জুলাই মাসে হয় তাহলে আইন শৃঙ্খলা অতটা শক্ত হয় নাই, পারবে না। তাহলে বিএনপিতে কয়দিন আগে বললো না অগাস্ট মাসে ইলেকশন চাই,
জাতীয় ইলেকশন চায়। বলছিল না? হ্যাঁ। ওটা কেমন করে হইতো? এটা একদিন পরে না থাকে, তাহলে ওইটা তারা কেমন করে? আজকে যদি গভর্নমেন্ট বলে অগাস্ট না, আমরা জুলাই মাসে জাতীয় নির্বাচন করবো, বিএনপি না করবে? বিএনপি হাততালি দেবে, বাহ কি সুন্দর, তাহলে জুলাই ইলেকশন হবে। তো যদি জুলাই অগাস্টে যদি জাতীয় ইলেকশন হতে পারে, তাহলে জুলাই অগাস্টে স্থানীয় সরকার হতে পারবে না কেন? বরঞ্চ এইভাবে হলে এই নির্বাচনটা আমি মনে করি অধিকতর গ্রহণযোগ্য ইলেকশন হবে, যেহেতু মানে ইন্টারিম গভর্নমেন্ট, দলীয় সরকার, নির্দলীয় সরকার অধীনে ইলেকশন। মানে রাজনৈতিক সরকারের সরাসরি ইনভলভ। এখন এটা নিয়ে আরো কিছু দাবি আসতে পারে, যেমন ধরেন পলিটিক্যাল পার্টিগুলি বলতে পারে যে ছাত্ররা একটা পলিটিক্যাল পার্টি করতেছে, ছাত্রদের একজন প্রতিনিধি এলজিআরডি মিনিস্ট্রিতে আছে, কাজে সে সেভাবে প্রভাব বিস্তার বলতে পারে, ঠিক আছে, তাহলে তাকে কিন্তু সহায়তা হোক। এর সমাধানও তো খুব সহজ, সমাধান খুব সহজ না? ওই ওনাকে কিন্তু সহায় দেন, একদম বৃদ্ধ লোককে নিয়ে আসেন, সমস্যা কি? আপনার তো অনেক বৃদ্ধ আছে। মানে এই প্রসঙ্গটা যেহেতু আপনি এনেছেন, আমি এটার সাথে একটু মানে একই বিষয়, মানে নির্বাচন এবং একই সঙ্গে ছাত্রদের যে নতুন দলের কথা বলা হচ্ছে, হয়তো আমরা খুব এই মাসেই তারা তাদের নতুন দলের ঘোষণা দেওয়ার কথা, এবং যেটা বিভিন্ন পত্রপত্রিকায় আমরা দেখতে পাচ্ছি যে উপদেষ্টাদের একজন উপদেষ্টা পদ থেকে বেরিয়ে এসে ছাত্রদের দলের দায়িত্ব নেবেন, এবং মানে পত্রিকাগুলোতে আমরা এটাও দেখছি যে 2 জন ছাত্র উপদেষ্টা যারা এখন সরকারে আছেন তারা থেকে যাবেন এবং নির্বাচনের আগে তারা বেরিয়ে আসবেন। তাইলে এই যে 2 জন থাকবেন, একজন বেরিয়ে আসবেন, মানে এখানে কি তাহলে ওই যে নির্বাচন পর্যন্ত থাকা, সেই জায়গায় কি এই ছাত্রদের দল সরকারের কাছ থেকে একটা বিশেষ সুবিধা পাওয়ার কোনো আশঙ্কা তৈরি হয় কিনা? পুরোপুরি আছে, সম্পূর্ণভাবে আছে। কারণ এই দলটার জন্মই তো হচ্ছে এই সরকার প্রধানের আগ্রহে। সরকার প্রধান ডক্টর ইউনূসকে ফিনান্সিয়াল টাইমসকে বলে নাই যে আমি ছাত্রদেরকে বলেছি তোমরা একটা রাজনৈতিক দল করো, ছাত্রদের রাজনৈতিক দলই করতেছে, সেটা কারো উৎসাহ করতেছে, ইউনূস সাহেবের উৎসাহ করতেছে। কারণ ইউনূস সাহেব যদি এই দলটাকে উৎসাহ দেয়, তাহলে এই যখন নির্বাচনটা হবে তখন তো পুরা মাঠ প্রশাসন জানবে যে এই দলের প্রতি ইউনূস সাহেবের একটা দুর্বলতা আছে, উনি এই দলের মাস্টার মাইন্ড, তাই না? তাহলে প্রশাসন তাহলে হবে না, পক্ষপাত দুষ্ট হবে না। আমি তো মনে করি ওই কথা বলার মাধ্যমে ডক্টর ইউনূস তার নিরপেক্ষতা হারিয়েছেন। এবং আমি এটাও মনে করি আগামী যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে ডক্টর ইউনূসের আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে থাকাটা অনৈতিক হবে, এটা মনে করি। কারণ উনি এই সাক্ষাৎকারের জন্য আপনি বলতে অবশ্যই মনে করি, কারণ উনি তো এই দলটার প্রতি এক ধরনের মানে তার এক ধরনের ভালোবাসা আছে, উচিত হবে না তার? আচ্ছা, আরেকটা কথা, সেটা হলো একজন বেরিয়ে আসবেন, বেরিয়ে এসে এটা করবেন, বাকি 2 জন ইলেকশনের সময় বেরোবেন, তাহলে এই সরকারের কোনো নিরপেক্ষতা থাকলো? বাকি 2 জনে একজন আবার এলজিআরডি মিনিস্ট্রি থাকলো কিছু? তারা তো এই পুরা সময় এই দলকে গঠন করার কাজে রাষ্ট্রীয় পদের থেকে রাষ্ট্রীয় ব্যয় করে তারা এগুলি করবেন, করবেন না? করবেন তো, জানা কথা। এই সরকার হবে, যদি এই সরকার শেষ পর্যন্ত এই সরকার ইলেকশন করে, তাহলে আমি মনে করবো এই সরকার হবে সবচেয়ে পক্ষপাত দুষ্ট একটা নির্দলীয় সরকার। এটা মানে ইউনূস সাহেব মানে ওনার ইমেজ শেষ ভাই, রিয়েলিটি না। কিন্তু বাংলাদেশের ইতিহাসে তো এরকম ঘটনা আছে, মানে ক্ষমতায় থেকে তত্ত্বাবধায়ক অবস্থা থেকে, মানে নির্দলীয় অবস্থায় থেকে, কোনো দলীয় নির্বাচনের মাধ্যমে না, এমনি এভাবে সবার ঐক্যমতের ভিত্তি থেকে দল আসছে, সেই দলটা কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে খুবই সম্পৃক্ত হয়ে গেছে অথবা আগ্রহ দেখাচ্ছে, দেখেন একটা সেটা নাই, তাহলে সেটা নাই। উনি তো নির্দলীয় লেবাসে গেছেন, যাই নির্দলীয় হয়ে যাচ্ছেন। ওনার তো দল করার খ্যাস আজকে না, অনেক আগের থেকেই তো। শুনেন, আমি আপনার বটম লাইনটা বলি। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রথম দিন থেকে ডক্টর ইউনূসকে ডিফেম করার জন্য, ওনাকে বেইজ্জতি করার জন্য হাজার রকম চেষ্টা করছে, এবং 15.5 বছর ক্ষমতা থাকার পরেও তারা যতটুকু করতে না পারছে তার 10 গুণ বেইজ্জতি ডক্টর ইউনূস নিজেকে নিজে করতেছে, এবং কইরা শেষ করবে তার 10 গুণ। ডক্টর ইউনূস যখন এই পদ থেকে নেমে যাবেন, তখন উনি আর বাংলাদেশের জন্য গর্ব হিসেবে থাকবেন কিনা আমার সন্দেহ আছে। ধন্যবাদ মাসুদ ভাই, আপনি আমাদেরকে সময় দিয়েছেন।